পৃষ্ঠা 76। 2 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি। গান্ধীজির তত্ত্বের একটি অন্যতম প্রধান নীতি হল সত্যাগ্রহ। পণ্ডিতদের মতে সত্য প্রতিষ্ঠায় যিশুর আত্মত্যাগ, গৌতম বুদ্ধের অহিংসা ও প্রেমের বাণী এবং রাস্কিন, থোরো ও টলস্টয় চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি গড়ে তোলেন। এর পাশাপাশি গীতা ও উপনিষদ সম্বন্ধে তার গভীর অধ্যয়ন ও দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন বর্ণবৈষম্যের বিরুদ্ধে নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলনের অভিজ্ঞতা তার সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাকে সমৃদ্ধ করেছিল। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অর্থ: সত্যাগ্রহ কথাটি আক্ষরিক অর্থ হল সত্যের প্রতি আগ্রহ। সত্যাগ্রহ হল এক সুসংহত জীবন দর্শন, সত্য প্রতিষ্ঠার নৈতিক সংগ্রামে এক নিরস্ত প্রতিরোধ। পণ্ডিতরা গান্ধীজির সত্যাগ্রহকে ব্রিটিশ রাজের বিপক্ষে চালিত রাজনৈতিক সংগ্রামের এক কৌশল বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এ হল অহিংস উপায় সংগ্রামের পথ। প্যারা শেষ, প্যারা আরম্ভ। গান্ধীজি তাঁর হিন্দু স্বরাজ গ্রন্থে সত্যাগ্রহের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সত্যাগ্রহ উদ্ধৃতি আরম্ভ, সত্যাগ্রহ হল ব্যক্তির আত্মপীড়নের মাধ্যমে স্বাধিকার অর্জনের এক প্রচেষ্টা। উদ্ধৃতি শেষ। গান্ধীজির কাছে সত্যাগ্রহ ছিল সত্য, অহিংসা ও আত্মত্যাগের যোগফল। তার মতে সত্যাগ্রহ বলতে বোঝায় সকল অন্যায়, অবিচার, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে পবিত্র আত্মশক্তির প্রতিরোধ। বন্ধনীর মধ্যে সত্যাগ্রহ মিন্স দ্য এক্সারসাইজ অফ দ্য পিওরেস্ট সোল ফোর্স এগেইনস্ট অল ইনজাস্টিস, অ্যাপ্রিশন অ্যান্ড এক্সপ্লয়টেশন। ব্র্যাকেট বা বন্ধনী শেষ, প্যারা শেষ, প্যারা আরম্ভ। গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হল যে কোনো ব্যক্তির এক সহজাত জন্মগত অধিকার। এ শুধু পবিত্র অধিকার নয়, পবিত্র কর্তব্য। প্যারা শেষ, প্যারা আরম্ভ। প্রকৃতি। গান্ধীজি তার রচনায় সত্যাগ্রহের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে যেসব দিকের কথা উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ড্যাশ 1. আত্মিক শক্তির সংগ্রাম। গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মিক শক্তির এক সংগ্রাম। এ হলো এমন এক ধরনের সংগ্রাম যেখানে প্রচলিত অর্থে জয় পরাজয় বলে কিছু নেই। সত্যকে প্রতিষ্ঠিত করাই হলো এই সংগ্রামের মূল উদ্দেশ্য। 2. নিষ্ক্রিয় প্রতিরোধ নয়, সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার। গান্ধীজির অভিমত অনুসারে সত্যাগ্রহ নিষ্ক্রিয় প্রতিরোধ নয়, এ হলো সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার করার সংগ্রাম। নিষ্ক্রিয় প্রতিরোধ হলো দুর্বল, ভীরু ও কাপুরুষের অস্ত্র। সত্যাগ্রহ তা নয়। নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে বিপক্ষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ থাকতে পারে, তবে সত্যাগ্রহে এসবের স্থান নেই। সত্যাগ্রহ হলো সদিচ্ছা ও ভালোবাসার সাহায্যে সর্বশক্তি প্রয়োগ করে অন্যায়কে অস্বীকার করার এক পদ্ধতি। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 3. জন্মগত অধিকার। গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হলো মানুষের সহজাত জন্মগত অধিকার। বন্ধনীর মধ্যে সত্যাগ্রহ ইজ অ্যান ইনহেরিয়েন্ট বার্থ রাইট অফ আ পারসন। ব্র্যাকেট শেষ। এ হলো প্রতিটি মানুষের কাছেই জন্মগতভাবে এক অর্জিত অধিকার। এই কারণে গান্ধীজি একে পবিত্র অধিকার ও পবিত্র কর্তব্য বলে অভিহিত করেন। প্যারা শেষ। 4. সত্যাগ্রহ ও প্রতিপক্ষ। প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের পথে গিয়ে তার উপর চরম আঘাত হানা সত্যাগ্রহের কাজ নয়। সত্যাগ্রহের পথ আলাদা। সেখানে অহিংসা, প্রেম ও ভালোবাসার সাহায্যে প্রতিপক্ষের হৃদয় জয় করাই হলো মূল উদ্দেশ্য। তাই গান্ধীজি সত্যাগ্রহীকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ কাজে অধৈর্য হলে চলবে না। অধৈর্য হওয়ার অর্থ হলো হিংসার আশ্রয় গ্রহণ করা। অন্যায়কারী প্রতিপক্ষকে বিব্রত করার মনোভাব সত্যাগ্রহীর থাকা উচিত নয়।
প্যারা শেষ 5। একটি সৃজনশীল পদ্ধতি। গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হলো এক সৃজনশীল পদ্ধতি। আপাত দৃষ্টিতে সত্যাগ্রহীর কিছু দাবি আদায় করার লক্ষ্য থাকলেও মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের মনে শুভ বোধ জাগ্রত করে তার হৃদয়ের পরিবর্তন ঘটানো। এই কারণে সত্যাগ্রহকে একটি সৃজনশীল পদ্ধতি বলে অভিহিত করা হয়। গান্ধীজি একথা স্পষ্টভাবে বলেছেন, সত্যাগ্রহ ব্যক্তির বিরুদ্ধে নয়, ব্যক্তির নীতি, কর্মপদ্ধতি ও কাজের বিরুদ্ধে। প্যারা শেষ 6। সত্যাগ্রহ দুর্বলের জন্য নয়। গান্ধীজি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, সত্যাগ্রহ দুর্বলতা, ভীরুতা ও কাপুরুষতার কোনো জায়গা নেই। তার মতে যারা ভীরু, কাপুরুষ ও দুর্বল তারা আর যাই হোক সত্যাগ্রহী হতে পারবে না। পৃষ্ঠা 77। সত্যাগ্রহ মানে সত্যকে জয় না করা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য। এই কাজ দুর্বলচিত্ত মানুষের পক্ষে করা সম্ভব নয়। প্যারা শেষ 7। সত্যাগ্রহ ও অহিংসা। সত্যাগ্রহের সঙ্গে অহিংসার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সত্যাগ্রহী কখনো হিংসাকে প্রশ্রয় দেবে না, সে হবে অহিংসার পূজারী। প্রতিপক্ষকে সে যেমন ঘৃণা করবে না, তেমনি তাকে অতিরিক্ত শ্রদ্ধাও করবে না। এভাবে অহিংসা দিয়ে হিংসাকে জয় করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া গান্ধীজি সত্যাগ্রহীদের আত্মপীড়নের জন্য তৈরি থাকতেও বলেছিলেন। তিনি মনে করতেন অন্যায় প্রতিরোধ করার জন্য সত্যাগ্রহী আত্মবিসর্জন দিতেও বিন্দুমাত্র ভয় পাবে না। প্যারা শেষ 4। সত্যাগ্রহের বিধি। গান্ধীজি তাঁর রচনায় সত্যাগ্রহের বিধি সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছিলেন, ভয় কাকে বলে? উদ্ধৃতি আরম্ভ। ভয় কাকে বলে সত্যাগ্রহী জানে না, অতএব প্রতিপক্ষকে বিশ্বাস করতে সে কখনোই শঙ্কিত হবে না। প্রতিপক্ষ তাকে যদি 20 বারও ঠকায়, তবুও 21 বারের বা সত্যাগ্রহী তাকে বিশ্বাস করার জন্য প্রস্তুত থাকবে। কারণ সত্যাগ্রহের আদর্শের মূল কথা হলো মানুষের প্রকৃতিতে নিয়ত আস্থা রাখা। উদ্ধৃতি শেষ। প্যারা শেষ 9। সত্যাগ্রহের কলাকৌশল। গান্ধীজি সত্যাগ্রহের কলাকৌশলের কথাও লিপিবদ্ধ করে গেছেন। এর মতে উল্লেখযোগ্য কতগুলি কৌশল হলো: রোমান 1 বিবেকের বিরুদ্ধে কোনো কিছু না করা, রোমান 2 প্রলোভনের ফাঁদে পা না দেওয়া, রোমান 3 বিজয়ীর আধিপত্যের সামনে মাথা নত না করা, রোমান 4 জনগণের কাছে যে ব্যাপারগুলি মৌলিক গুরুত্বের সেগুলি কষ্ট স্বীকারের মধ্যে দিয়ে অর্জন করা, রোমান 5 সত্যাগ্রহে উচ্ছৃঙ্খলতার কোনো জায়গা নেই, রোমান 6 সত্যাগ্রহের জন্য চরম ত্যাগ স্বীকার করতে এমনকি মৃত্যুবরণ করতেও প্রস্তুত থাকা। প্যারা শেষ 10। সত্যাগ্রহের চরিত্র। গান্ধীজি বলেছেন সত্যাগ্রহের চরিত্রই হলো সত্যাগ্রহের সৌন্দর্য। এটা আপনা আপনি আসে, এর সন্ধান করতে হয় না। নিরন্তর সত্য সন্ধান ও সত্যে উপনীত হওয়ার দৃঢ় সিদ্ধান্তের নামই সত্যাগ্রহ। প্যারা শেষ এবং 2 নম্বর কোশ্চেনের উত্তরও শেষ। 2 নম্বর কোশ্চেনের উত্তরটি একটি ছকের মাধ্যমে বলা আছে। উদ্ধৃতির ছকের মাঝখানের বৃত্তে সত্যাগ্রহ নীতির প্রকৃতি। 1 প্রথম বৃত্তে আত্মিক শক্তির সংগ্রাম, দ্বিতীয় বৃত্তে নিষ্ক্রিয় প্রতিরোধ নয় সর্বশক্তি দিয়ে অন্যায়কে অস্বীকার, 3 নম্বর বৃত্তে জন্মগত অধিকার, 4 নম্বর বৃত্তে সত্যাগ্রহ ও প্রতিপক্ষ, 5 নম্বর বৃত্তে একটি সৃজনশীল পদ্ধতি, 6 নম্বর বৃত্তে সত্যাগ্রহ দুর্বলের জন্য নয়, 7 নম্বর বৃত্তে সত্যাগ্রহ ও অহিংসা, 8 নম্বর বৃত্তে সত্যাগ্রহের বিধি এবং 9 নম্বর বৃত্তে সত্যাগ্রহের কলাকৌশল ও 10 নম্বর বৃত্তে সত্যাগ্রহের চরিত্র। এই সঙ্গে শেষ হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, গান্ধীজি সত্যাগ্রহ নীতির বিভিন্ন পদ্ধতি বা রূপগুলি কি? অথবা গান্ধীজি সত্যাগ্রহ নীতির বিভিন্ন পদ্ধতি বিশ্লেষণ করো। উত্তর, গান্ধীজি সত্যাগ্রহের বিভিন্ন পদ্ধতি বা রূপ। গান্ধীজি শুধু সত্যাগ্রহের অর্থ ও প্রকৃতি ব্যাখ্যা করে ক্ষান্ত হননি, সত্যাগ্রহ কিভাবে রূপায়িত করা যাবে তিনি সেই পথও দেখিয়ে দিয়ে গেছেন। সত্যাগ্রহের যে পদ্ধতিগুলির কথা তিনি বলে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল 1 অসহযোগ, 2 আইন অমান্য এবং 3 অনশন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 1 অসহযোগ। গান্ধীজির সত্যাগ্রহের একটি অন্যতম পদ্ধতি বা রূপ হল অসহযোগ।
যে কোনো দেশের শাসন ব্যবস্থা সরকার ও জনগণ উভয় পক্ষের সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু জনগণ যদি প্রয়োজনীয় সহযোগিতা না করে তাহলে সরকারের পক্ষে প্রশাসন পরিচালনা করা সম্ভব নয়। একেই বলে অসহযোগ। এভাবে অসহযোগিতার মাধ্যমে প্রশাসনকে অচল করে দিয়ে সত্যাগ্রহীরা সরকারকে তাদের দাবি মানতে বাধ্য করে। গান্ধীজি অত্যন্ত সাফল্যের সঙ্গে ঔপনিবেশিক ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই পদ্ধতি প্রয়োগ ঘটিয়েছিলেন। তার অসহযোগ আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রূপে পরিচিত। প্যারা শেষ, প্যারা আরম্ভ। গান্ধীজির মতে জনগণের মধ্যে মর্যাদা ও ক্ষমতার বোধ জাগিয়ে তোলার অন্যতম প্রচেষ্টা হল অসহযোগ। অসহযোগ এক প্রতিবাদ। সত্যাগ্রহের অস্ত্রাগারে অসহযোগ হল একটি অন্যতম প্রধান অস্ত্র। অসহযোগের মধ্যে রয়েছে ধর্মঘট, হরতাল, বয়কট, পদত্যাগ, উপাধিত্যাগ প্রভৃতি। প্যারা শেষ 2, আইন অমান্য। সত্যাগ্রহের একটি চরম পদ্ধতি হল আইন অমান্য আন্দোলন। এর মধ্যে রয়েছে দৈনন্দিন কাজকর্মে রাষ্ট্রের কর্তৃত্বের অমান্য করা, কর না দেওয়া, রাষ্ট্রের আইন ও অধ্যাদেশ লঙ্ঘন করা ইত্যাদি। অবশ্য এক্ষেত্রে গান্ধীজি সত্যাগ্রহীদের এই বলে সতর্ক করে দিয়েছেন যে তারা যেন এই কাজে কোনোভাবেই বলপ্রয়োগ না করে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। হিন্দু স্বরাজ গ্রন্থে আইন অমান্য সম্পর্কে তার অভিমত প্রকাশ করতে গিয়ে গান্ধীজি বলেছেন, নাগরিকের উচিত সরকারের আইন মেনে চলা। কিন্তু সরকারের আইন যদি নাগরিকদের স্বার্থের বিরোধী হয় বা তাদের আদর্শ ও মূল্যবোধকে আঘাত করে তাহলে নাগরিকরা এই আইন মেনে চলতে নীতিগতভাবে বাধ্য নন। তারা সংঘবদ্ধভাবে এই ধরনের আইনের বিরোধিতা করতে পারেন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ব্রিটিশ শাসিত ভারতে 1930 খ্রিস্টাব্দের মার্চে গান্ধীজির ডান্ডি অভিযান আইন অমান্য আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ। প্যারা শেষ 3, অনশন। গান্ধীজির সত্যাগ্রহের একটি অন্যতম চূড়ান্ত পদ্ধতি হলো অনশন বা উপবাস। এর অর্থ হলো কোনো রকম খাদ্য বা পানীয় গ্রহণ না করে দাবি আদায় করার কাজে সত্যাগ্রহ চালিয়ে যাওয়া। অনেকে একে সত্যাগ্রহের সবচেয়ে ধারালো অস্ত্র বলে বর্ণনা করেছেন। প্রয়োজন হলে সত্যাগ্রহীরা প্রতীকী অনশন, এমনকি আমৃত্যু অনশনেও বসতে পারেন। গান্ধীজি মনে করতেন এ হলো সত্যাগ্রহের শেষ অস্ত্র। তার অভিমত ছিল শেষ উপায় হিসাবে সত্যাগ্রহী তখনই অনশন বেছে নেবে যখন লক্ষ্য সাধনের অন্য সব উপায় পরীক্ষিত হয়ে ব্যর্থ হবে। সকলে এটা করতে পারে না। শারীরিক ক্ষমতা থাকলেই অনশন করার যোগ্যতা জন্মায় না। ঈশ্বরে জীবন্ত বিশ্বাস না থাকলে অনশন নিষ্ফল। এটি যান্ত্রিক প্রচেষ্টা বা নিছক অনুকরণ নয়, এর আহ্বান আসতে হবে আত্মার গভীর থেকে। তাই এমন অনশন সবসময় বিরল। 1943 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ শাসকদের ভারত থেকে বিতাড়িত করতে গান্ধীজি 21 দিনের এক ঐতিহাসিক অনশনে বসেছিলেন। প্যারা শেষ এবং এই সঙ্গে 3 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। বক্সের মধ্যে মূল্যায়ন, পৃষ্ঠা 78। মূল্যায়ন। গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বকে সমালোচকরা অধিক মাত্রায় আধ্যাত্মিক বা অতিমাত্রায় ভাববাদী বা আদর্শবাদী বলে রায় দিয়েছেন। কেউ কেউ এমনও বলেছেন গান্ধীজির সত্যাগ্রহ অহিংসা নীতির ওপর প্রতিষ্ঠিত হলেও শেষ পর্যন্ত তা অনেক জায়গায় হিংসাত্মক বলপ্রয়োগে পরিণত হয়েছে। এই সব বিরূপ সমালোচনা সত্ত্বেও বলা যায় গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্বের ইতিবাচক দিকগুলিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার সত্যাগ্রহ তত্ত্বের প্রয়োগ সন্ধান দিয়েছিল এক নতুন পথের। শুধু ভারত নয়, সারা পৃথিবীতে গান্ধীজির সত্যাগ্রহ দর্শনের মূল্য অপরিসীম। বর্তমানে একবিংশ শতাব্দীর জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালেই দেখা যায় শান্তিপূর্ণ পদ্ধতিতে কর্তৃপক্ষের কাছে দাবি আদায় সত্যাগ্রহ আজও সমানভাবে সক্রিয়। তার প্রাসঙ্গিকতা আজও ফুরিয়ে যায়নি। মূল্যায়ন শেষ। বক্সের মধ্যে এর সঙ্গে 3 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। প্রশ্ন 4, গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। এটি এইচএস মডেল কোয়েশ্চেন 2024-এ WBCHSC-তে দেওয়া। এটি বর্ণনাধর্মী 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 5 নম্বর প্রশ্ন, গান্ধীজির অছিবাদ সম্বন্ধে আলোচনা করো। গান্ধীজির অছিবাদ। গান্ধীজির
রাজনৈতিক চিন্তায় অচিবাদ ট্রাস্টিশিপ এর ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গান্ধীজি যে রাষ্ট্রহীন সমাজের আদর্শকে তুলে ধরেছিলেন তার একটি প্রধান উপাদান হল অচিবাদ সম্পর্কিত ধারণা। গান্ধীজি বিশ্বাস করতেন রাষ্ট্রহীন সমাজ গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন নৈতিক উৎকর্ষ, অর্থাৎ নৈতিকতার দিক থেকে মানুষকে সৎ হতে হবে। এজন্য চাই ত্যাগ। গান্ধীজির এই ত্যাগের ভাবনা থেকেই অচিবাদ সম্পর্কিত ধারণা এসেছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অচিবাদের মূল বক্তব্য। গান্ধীজির অচিবাদ সম্পর্কিত তত্ত্বের মূল বক্তব্য হল সমাজের ধনী ব্যক্তিরা তাদের ন্যূনতম চাহিদা মিটিয়ে সম্পদের বাকি অংশটুকু সর্বসাধারণের জন্য দান করবেন। ট্রাস্টি হিসেবে তাঁরাই এই অতিরিক্ত সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এর ফলে সমস্ত রকম শ্রেণীদ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটবে এবং সমাজের নৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। গান্ধীজির মতে রক্ষণ হল বর্তমান পুঁজিবাদী সমাজকে সমতাভিত্তিক সাম্যবাদী সমাজে বদল করার একটি উপায়। এই ব্যবস্থা পুঁজিবাদকে সমর্থন করে না, এটি বর্তমান মালিক শ্রেণীকে আত্মসংশোধনের সুযোগ দেয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ত্যাগের আদর্শ। গান্ধীজির মতে অচিবাদের ধারণা শুধু অর্থনৈতিক সুবিধা লাভের একটি ধারণা নয়, এ হলো ভারতীয় দর্শনের ত্যাগের আদর্শের অনুমোদন। গান্ধীজির বক্তব্য অনুযায়ী ভারতীয় ঐতিহ্যের অঙ্গ হল ত্যাগের আদর্শ। ঈশোপনিষদের কথা তুলে গান্ধীজি বলেছিলেন, ঈশোপনিষদের মূল কথা হল উদ্ধৃতি আরম্ভ, এই বিশ্বে সমস্ত কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছেন ঈশ্বর। ভোগ করার আগে ত্যাগ করতে শেখো, অপরের জিনিসে লোভ করো না। উদ্ধৃতি শেষ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় গান্ধীজি ধনী ব্যক্তিদের আহ্বান জানিয়ে বলেন, ভোগে নয়, সম্পদের লোভে নয়, ত্যাগে অপরের প্রতি সমভাবে বিকশিত হবে জীবন ও সমাজের শক্তি। ভালোবাসা, দয়া, মায়া এবং সেবাই হল অচিবাদের আদর্শ। গান্ধীজির লবণ আইন অমান্য আন্দোলনেও অচিবাদের ত্যাগের ধারণাকে তুলে ধরা হয়েছে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অচিবাদের লক্ষ্য। রোমান 1, বর্তমান পুঁজিবাদী সমাজকে সাম্যের পথে পরিবর্তন করে সমাজের ভোগী মালিক শ্রেণীকে ত্যাগী হওয়ার শিক্ষা দিতে হবে। রোমান 2, ব্যক্তিগত মালিকানায় কিছু না রেখে সমাজের স্বার্থে সমষ্টির কল্যাণের স্বার্থে ধনীরা নিজেদের নিয়োজিত করবে। রোমান 3, সম্পদের মালিকানা ও ব্যবহার সমাজের স্বার্থে নিয়ন্ত্রিত হবে। রোমান 4, ব্যক্তির সর্বোচ্চ আয়ের সীমা নির্ধারণ করতে হবে। রোমান 5, সমাজ নিয়ন্ত্রিত অচি ব্যবস্থাকে সমাজের স্বার্থে প্রয়োগ করতে হবে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। অচিবাদের ধারণার রূপায়ণে অর্থনৈতিক প্রস্তাব। গান্ধীজি অচিবাদের ধারণাকে কার্যকর করার জন্য যেসব অর্থনৈতিক প্রস্তাবের কথা বলেছিলেন তার মধ্যে রয়েছে রোমান 1, ধনীদের অধিক কর থেকে মুক্তিদান। রোমান 2, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানার বিষয়টি জাতি নির্ধারণ করবে। রোমান 3, অচিভুক্ত সম্পত্তির পরিচালনা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। রোমান 4, সম্পদ সঞ্চয়ের প্রয়োজন নেই, সমাজের সেবা ও কল্যাণের কাজে তা ব্যয় করতে হবে। রোমান 5, প্রতিটি মানুষকে তার শ্রম, উদ্যোগ, মেধা ও প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটানোর চেষ্টা করতে হবে, তবেই সমাজ উপকৃত হবে। 5 নম্বর উত্তরটি শেষ। বক্সের মধ্যে মূল্যায়ন। গান্ধীজির অচিবাদ সম্পর্কিত তত্ত্বে সমাজ বদলের কোনো বৈপ্লবিক ভাবনা নেই, এ কথা সত্যি। গান্ধীজির অচি সম্পর্কিত ধারণায় রয়েছে ভারতীয় ঐতিহ্যের ত্যাগের আদর্শ এবং নৈতিক ভাবনা। প্যারা শেষ, প্যারা আরম্ভ। গান্ধীজি নিজেই অচিবাদ সম্পর্কে তার নিজস্ব অভিমত সুস্পষ্টভাবে ব্যক্ত করতে গিয়ে বলেছেন, যাঁরা আজ অর্থের অধিকারী তাদের বলা হচ্ছে অচিবাদী হিসেবে আচরণ করে তারা তাদের সম্পদ গরিবের হয় গচ্ছিত রাখুক। তোমরা বলতে পারো অচিরক্ষণ হলো কয়েকটি আইনগত জল্পনা মাত্র, কিন্তু লোকে যদি ক্রমাগত একে ধ্যান করে, এর যোগ্য কাজ করার চেষ্টা করে, তো তাহলে এখনকার তুলনায় পৃথিবী অনেক বেশি ভালোবাসার দ্বারা পরিচালিত হবে। উদ্ধৃতি শেষ। বক্সের মধ্যে মূল্যায়ন শেষ।
প্রশ্ন 6, স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার আলোচনা করো। স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার 19 শতকের শেষের দিক এবং 20 শতকের শুরুর সময় ভারতের সামাজিক সংস্কারের জন্য এক আলোচিত এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন স্বামী বিবেকানন্দ। প্রচলিত অর্থে সমাজ সংস্কারক বলতে যা বোঝায় স্বামীজি তা ছিলেন না। স্বামীজি শুধু সমাজের বাইরের সংস্কার চাননি, চেয়েছিলেন সমাজের ভিতরের এক আমূল পরিবর্তন। প্যারা শেষ, প্যারা আরম্ভ। কাশ্মীর থেকে কন্যাকুমারী এই বিশাল ভারতভূমি দীর্ঘ 5 বছর ধরে 1887 থেকে 1892 কখনো পায়ে হেঁটে কখনো ট্রেনে পরিব্রাজক রূপে ভ্রমণ করে স্বামীজি বিপুল বৈচিত্র্যের এ দেশে সমাজের নানা প্রান্তের নানা ধরনের মানুষের সঙ্গে পরিচিতি লাভ করেছেন। মানুষের সুখ দুঃখের সঙ্গে একাত্ম হয়ে দেশের নানান সমস্যা জানার ও বোঝার চেষ্টা করেছেন। পরবর্তীতে সেই সমস্যার সমাধানের পথ খুঁজতে গিয়ে সামাজিক ও রাজনৈতিক সংস্কারের কথা ভেবেছেন। প্যারা শেষ, পৃষ্ঠা 79। প্যারা আরম্ভ। বিবেকানন্দের সামাজিক সংস্কার সব দিক থেকেই ব্যতিক্রমী ও ভিন্নধর্মী। এতদিন যারা সামাজিক সংস্কারের কথা ভেবেছেন তারা সমাজের নিচের সারি প্রান্তিক মানুষের দিকে লক্ষ্য করেননি। তারা সংস্কার করতে চেয়েছেন সমাজের উপরের সারির দিক থেকে, অর্থাৎ হতদরিদ্র মানুষ অপেক্ষা ধনী ও সচ্ছল মধ্যবিত্তদের সামাজিক সমস্যাকেই তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। স্বামীজি ছিলেন এর ব্যতিক্রম। প্যারা শেষ, প্যারা আরম্ভ। স্বামীজির সামাজিক সংস্কারের প্রধান দিকগুলির মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হল 1. দারিদ্র্যমুক্ত ভারত। স্বামীজির সামাজিক সংস্কারের কেন্দ্রে ছিল দারিদ্র্যমুক্ত ভারত। তিনি মনে করতেন ভারতের জাতীয় জীবন দরিদ্রের কুটিরেই বাস করে। এই কারণে জাতীয় উন্নয়ন বলতে স্বামীজি দারিদ্র্য মুক্তির প্রকৃত উন্নয়নকেই বুঝিয়েছেন। তার স্পষ্ট অভিমত ছিল, উদ্ধৃতি আরম্ভ, খালি পেটে ধর্ম হয় না, উদ্ধৃতি শেষ। তিনি বিশ্বাস করতেন নিরন্ন মানুষকে ধর্মের নীতিকথা শোনানো বোকামি ছাড়া আর কিছুই নয়। যে ভগবান শুধুই স্বার্থসুখের কথা বলে, খাদ্য জোগাতে পারে না, সে ভগবানের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস ছিল না স্বামীজির। বহুকাল আগে তিনি চিহ্নিত করে দিয়েছিলেন দারিদ্র্যই হলো ভারতের প্রধান সমস্যা এবং দারিদ্র্যই হলো ভারতের প্রধান শত্রু। প্যারা শেষ, প্যারা আরম্ভ। 2. শিক্ষার প্রসার। স্বামীজির সামাজিক সংস্কারের ভাবনায় গুরুত্বপূর্ণ একটি দিক হল শিক্ষার প্রসার। স্বামীজি দেখেছিলেন নিরক্ষরতা, অজ্ঞতা আর কুসংস্কারের অন্ধকারে ভারতবর্ষের এক বিশাল অংশের মানুষ ডুবে রয়েছে। তিনি চেয়েছিলেন শিক্ষার আলোয় তাদের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে। স্বামীজি বিশ্বাস করতেন শিক্ষার উদ্দেশ্য নিছক জ্ঞান চর্চা নয়, শিক্ষার উদ্দেশ্য হল মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। পরাধীন ভারতের জনগণকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তার অভিমত ছিল, উদ্ধৃতি আরম্ভ, যদি পর্বত মহম্মদের কাছে নাই আসে তবে মহম্মদকেই পর্বতের কাছে যেতে হবে। দরিদ্র মানুষ যদি শিক্ষার কাছে না পৌঁছতে পারে, বন্ধনীর মধ্যে অর্থাৎ নিজেরা শিক্ষালাভে উৎসাহিত না হয়, বন্ধনী শেষ, তবে শিক্ষাকেই চাষির লাঙলের কাছে, মজুরের কারখানায় এবং অন্যত্র সব স্থানে যেতে হবে। উদ্ধৃতি শেষ। প্যারা শেষ। 3. নারীর ক্ষমতায়ন। স্বামীজি সমাজ সংস্কারের ভাবনায় নারী মুক্তির, নারী ক্ষমতায়ন এবং নারী শিক্ষার একটি বড় জায়গা ছিল। তৎকালীন ভারতীয় সমাজে নারীকে যেভাবে পায়ে বেড়ি পরিয়ে নানান সংস্কারের বেড়াজালে বন্দী করে রাখা হয়েছিল, স্বামীজি তার তীব্র বিরোধী ছিলেন। তার মতে ভারতবর্ষের 2 মহাপাপের একটি হল উদ্ধৃতির মধ্যে মেয়েদের পায়ে দলানো, উদ্ধৃতি শেষ, অর্থাৎ মেয়েদের পায়ের তলায় দাবিয়ে রাখা। স্বামীজি চেয়েছিলেন, উদ্ধৃতি আরম্ভ, মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ, উদ্ধৃতি শেষ। মেয়েরা প্রত্যেকে এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা নিজেরাই অর্জন করতে পারে। প্যারা শেষ। 4. সামাজিক সমতা। ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথার পর্যালোচনা করে দেখতে গিয়ে স্বামীজি উপলব্ধি করেছিলেন বর্ণাশ্রম ব্যবস্থা গুণগত না হয়ে বংশগত হওয়াতেই উচ্চবর্ণের ব্রাহ্মণরা নিজেদের আধিপত্য বিস্তার করে সমাজ ব্যবস্থাকে করায়ত্ত করে রেখেছে। এভাবে ভারতীয় সমাজকে ব্রাহ্মণরা, ব্রাহ্মণের পরে ক্ষত্রিয়রা, তারপরে বৈশ্যরা শাসন করছে। একদিন শূদ্ররাও শাসন করবে। সমাজের সর্বনিম্নে অবস্থানকারী শূদ্রদের শাসনকে স্বাগত জানিয়ে স্বামীজি বলেছেন, উদ্ধৃতি আরম্ভ, শূদ্র যুগ আসবেই আসবে, কেউ তার প্রতিরোধ করতে পারবে না, উদ্ধৃতি শেষ। স্বামীজি অবশ্য ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথা সম্পূর্ণ বিলুপ্তি চাননি। তিনি চেয়েছিলেন গুণের ভিত্তিতে বর্ণাশ্রম প্রথা সংস্কার করতে।
প্যারাশেষ 5 অস্পৃশ্যতা বিরোধিতা। স্বামীজি সে যুগের হিন্দু সমাজের ছোঁয়াছুঁয়ির বিচার বা অস্পৃশ্যতার তীব্র নিন্দা করতেন। তিনি এই অস্পৃশ্যতাকে নির্বোধের আচরণ আখ্যা দিয়েছিলেন। সমাজের তথাকথিত নিচু জাতিতে জন্ম নিয়েছে বলে তাদের অচ্ছুত বলে করে রেখে দেওয়া হবে, এই অন্যায় ও অমানবিক রীতিনীতির ঘোর বিরোধী ছিলেন স্বামীজি। এজন্য শূদ্রের গলায় ব্রাহ্মণের পৈতা ঝুলিয়ে ভাঙ্গির বন্ধনীর মধ্যে ম্যাথরের হাতে অন্ন গ্রহণ করে স্বামীজি সমগ্র দেশবাসীর সামনে অস্পৃশ্যতা ও জাতপাত বিরোধী এক বর্ণহীন সাম্যবাদী আদর্শের দৃষ্টান্ত তুলে ধরতে চেয়েছিলেন। প্যারা শেষ। 6 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। 7 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার আলোচনা করো। স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামে ও ভারতের নবজাগরণে স্বামীজির রাজনৈতিক চিন্তাভাবনা এবং রাজনৈতিক সংস্কারের গুরুত্ব অনেকখানি। এমনকি বর্তমান ভারত ও আগামীর ভারতকে দিশা দেখানোর জন্য তার সমান প্রাসঙ্গিক। স্বামীজির রাজনৈতিক সংস্কারের প্রধান দিকগুলি হল 1 জাতীয়তাবাদ ও জাতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার। বিবেকানন্দ ব্রিটিশ ভারতের প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ না নিলেও স্বাধীনতার একজন সমর্থক ছিলেন। ব্রিটিশদের অপশাসনকে তিনি কখনোই ধনে প্রাণে গ্রহণ করতে পারেননি। তার রচিত জ্ঞানযোগ, রাজযোগ, বর্তমান ভারত, পরিব্রাজক প্রভৃতি গ্রন্থ এবং পত্রাবলী ভারতীয় বিপ্লবীদের জাতীয়তাবাদী আদর্শের প্রেরণার একমাত্র উদ্দেশ্য ছিল। স্বামীজি পরাধীনতা শৃঙ্খল মোচনের জন্য বেদান্তের নতুন ব্যাখ্যা দেন। আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ভারতবাসীকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে তুলতে তিনি বিশেষ উদ্যোগী হন। প্যারাশেষ প্যারারম্ভ। জাতীয়তাবাদের পাশাপাশি জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধারের ডাক দিয়েছিলেন বিবেকানন্দ। তিনি মনে করতেন জাতি হিসেবে ভারতীয়দের যে সুমহান গৌরবময় ঐতিহ্য রয়েছে তাকে জানতে হবে। পৃষ্ঠা 80। জাতির এই অতীত গৌরব গাথার সঙ্গে পরিচয় ঘটলে ভারতীয়রা জাতীয় চেতনা উদ্বুদ্ধ হবে। ভারতবাসী হিসেবে এই গর্ববোধ সবাইকে একতাবদ্ধ হতে সাহায্য করবে। প্যারাশেষ 2 জনগণের বাণী প্রচার। বিবেকানন্দ ভারতের জনগণের জন্য যেসব অগ্নিদীপ্ত বাণী পরাধীন ভারতে নির্ভীক কণ্ঠে উচ্চারণ করেছিলেন তা জনমানুষে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। তখনও সে অর্থে কোনো ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন সংগঠিত হয়নি। তখনও দেখা যায়নি কোনো জনজাগরণ। এমন পরিস্থিতিতে স্বামীজি যুবকদের উদ্দীপ্ত করতে ঘোষণা করেন, উদ্ধৃতি আরম্ভ, ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছো থেমো না। উদ্ধৃতি শেষ। বন্ধনীর মধ্যে অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। বন্ধনী শেষ। প্যারা শেষ প্যারা আরম্ভ। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের মতে স্বামীজির এই অগ্নিগর্ভ বাণী শোনার পরেই জাতীয়তাবাদী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সূচনা ঘটেছিল। বন্ধনীর মধ্যে অল দ্য militant nationalist movement were launched after Swamiji's thundering roar, arise, awake. বন্ধনী শেষ। এই বক্তব্যটি বন্ধনীর মধ্যে প্যাট্রিয়ট প্রফেট বাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের পেজ 212 থেকে 13 মধ্যে আছে। বন্ধনী শেষ। 3 নম্বর বিষয়, দেশমাতৃকা রূপে ভারত মাতার বন্দনা। বন্দে মাতরমের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্রের মতো বিবেকানন্দ ভারতবর্ষকে দেশমাতৃকা রূপে কল্পনা করার কথা বলেছিলেন। স্বামীজি ভারতের আরাধ্য দেবতা ভারত মাতাকে সবার উপরে তুলে ধরেছিলেন। তিনি মনে করতেন আমাদের দেশকে যদি আমরা নিজেরা মাতৃরূপের ভক্তি ও সেবা করি তাহলে এই দেশ স্বাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে। স্বামীজি ব্যর্থহীন ভাষায় দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, উদ্ধৃতি আরম্ভ, আগামী 50 বছর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। অন্যান্য অকেজ দেবতাকে এই কয়েক বছর ভুলিলে কোনো ক্ষতি নাই। উদ্ধৃতি শেষ। এটি বিবেকানন্দের বাণী ও রচনা, 5ম খণ্ড, পৃষ্ঠা 198-তে আছে।
প্যারাশেষ 4 নম্বর। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ও সংগঠিত সমাজ কল্যাণ। বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কারের একটি গৌরবোজ্জ্বল দিক হল পরাধীন ভারতে সংগঠিত সমাজ কল্যাণের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। স্বামীজির 1900 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি এক চিঠিতে মিশনের উদ্দেশ্যে ব্যক্ত করতে গিয়ে জানাচ্ছেন, উদ্ধৃতি আরম্ভ, আমাদের কাজ হচ্ছে অনাথ, দরিদ্র, মূর্খ, চাষাভুষোর জন্য আগে তাদের জন্য করে, যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য। উদ্ধৃতি শেষ। পত্রাবলী, পৃষ্ঠা 696। প্যারাশেষ 5। আদর্শ রাষ্ট্রের স্বপ্ন ও অপামর জনগণের সার্বিক উন্নয়ন। স্বামীজির স্বপ্ন দেখতেন এক আদর্শ রাষ্ট্রের। এই আদর্শ রাষ্ট্রে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয় সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি ও শূদ্রের সমতা আদর্শ সবগুলি ঠিকঠাক বজায় থাকবে, অথচ এদের দোষগুলি থাকবে না। এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর শেষ। একটি ছকে দেখানো হয়েছে বৃত্তের মাঝখানে স্বামীজির রাজনৈতিক সংস্কার। 1. জাতীয়তাবাদ ও জাতীয় ঐতিহ্যের পুনরুদ্ধার। 2 নম্বর বৃত্তে নবজাগরণের বাণী প্রচার। 3 নম্বর বৃত্তে দেশমাতৃকারূপে ভারতমাতার বন্দনা। 4 নম্বর বৃত্তে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ও সংগঠিত সমাজ কল্যাণ। এবং 5 নম্বর বৃত্তে আদর্শ রাষ্ট্রের ও স্বপ্ন ও অপামর জনগণের সার্বিক উন্নয়ন। এই সঙ্গে 7 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বন্ধনী বক্সের মধ্যে মন্তব্য, স্বামীজি এটা বুঝেছিলেন যে সামাজিক রাজনৈতিক সংস্কারের মূল কাজ হল অপামর জনগণের সার্বিক উন্নয়ন। যতদিন তা না করা যাচ্ছে ততদিন দেশের প্রকৃত উন্নয়ন হতে পারে না। বক্স শেষ। 8 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কিত ধারণা বিশ্লেষণ করো, অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। এটি এইচএস মডেল কোয়েশ্চেন 2024 WBCH এর এসিতে আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কিত ধারণা। রাজনৈতিক চিন্তাধারার জগতে স্বাধীনতার ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা হলো স্ব-অধীনতা, অর্থাৎ নিজের ইচ্ছার অধীনে জীবনযাপন করার নামই হলো স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানে অবশ্য স্বাধীনতা শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় না। রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতা হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত এমন কতগুলি সুযোগ সুবিধা যেগুলি ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। প্যারাশেষ প্যারারম্ভ। পরাধীন দেশে স্বাধীনতা এক মহার্ঘ বস্তু। ব্রিটিশ শক্তির অধীনে থাকা ভারতবর্ষকে এজন্য কঠিন সংগ্রাম করতে হয়েছে। এই স্বাধীনতা সংগ্রামের এক অপ্রতিদ্বন্দ্বী মৃত্যুঞ্জয় সেনানায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। পূর্বসূরি কংগ্রেসের নেতৃবৃন্দ পরাধীন ভারতে ব্রিটিশদের স্বায়ত্তশাসন নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছিলেন। নেতাজি এর বিরোধিতা করেন। 1931 খ্রিস্টাব্দে করাচিতে উদ্ধৃতি আরম্ভ সর্বভারতীয় নওজোয়ান কংগ্রেসের উদ্ধৃতি শেষ অধিবেশনে সভাপতিত্ব করে সুভাষচন্দ্র বলেছিলেন, উদ্ধৃতি আরম্ভ, ভারতবর্ষে সাম্য প্রতিষ্ঠা করতে হলে সব রকম দাসত্ব, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের সর্বতোভাবে এবং পূর্ণভাবে হতে হবে। এটা উদ্ধৃতি শেষ। স্বাধীনতা প্রসঙ্গে নেতাজির ধারণা বিভিন্ন দিক উঠে আসে। এগুলি হলো 1. অর্থনৈতিক স্বাধীনতা। নেতাজি মনে প্রাণে বিশ্বাস করতেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, স্বাধীনতা, উদ্ধৃতি আরম্ভ, স্বাধীনতার অর্থ কেবল রাজনৈতিক বন্ধন মুক্তি নয়, এই স্বাধীনতা সম্পদকে সমানভাবে বন্টন করতে হবে। উদ্ধৃতি শেষ। প্যারাশেষ 2। সামাজিক সমতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণা সব ধরনের বৈষম্য ও শোষণ থেকে মুক্ত এক সামাজিক সমতাকে প্রতিষ্ঠা করার পক্ষপাতী। এজন্য নেতাজি সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, দলিত শ্রেণী, মহিলা ও অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষদের সপক্ষে স্বাধীনতার কথা তুলে ধরেছেন। তিনি মনে করতেন যতদিন না পর্যন্ত ভারতে ধনী দরিদ্র, জাতি ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না।
প্যারা শেষ, পৃষ্ঠা 81। 3 নম্বর, জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অসহিষ্ণুতার অবসান। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশ্বাস ছিল প্রকৃত স্বাধীনতা দেশের মধ্যে জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অসহিষ্ণুতার পরিসমাপ্তি ঘটাবে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। ব্রিটিশ সরকার 1933 খ্রিস্টাব্দে ভারতের জন্য সাম্প্রদায়িক ভাগবাটোয়ারার ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করে প্রাদেশিক ও রাষ্ট্রীয় আইনসভার আসন বিন্যাসের ব্যবস্থা করে। নেতাজি এই ব্যবস্থা তীব্র বিরোধিতা করেন। নেতাজি বুঝতে পেরেছিলেন শ্বেতপত্রের মূল উদ্দেশ্য হল ভারতকে আরও খণ্ডিত করা, ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করা। ব্রিটিশদের এই উদ্ধৃতির মধ্যে ডিভাইড অ্যান্ড রুল উদ্ধৃতি শেষের নীতির বিরুদ্ধে লড়াই নেমেছিলেন সুভাষচন্দ্র। দেশের বাইরে গিয়ে আজাদ হিন্দ বাহিনী গড়ে সব সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দিয়ে তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশকে শিক্ষা দিতে চেয়েছিলেন। প্যারা শেষ। 4, স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের পথ নির্বাচন। নেতাজি স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কংগ্রেসের অহিংসা এবং সত্যাগ্রহ নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। তাই পূর্ণ স্বাধীনতার স্বপ্নকে সফল করে তোলার জন্য বিদেশের মাটিতে স্বাধীন ভারত সরকার গড়ে তুলে ইংরেজ সরকারকে নোটিশ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে যুদ্ধ ঘোষণা করেছিলেন নেতাজি। 1943 খ্রিস্টাব্দের 8ই আগস্ট তিনি ঘোষণা করেন, উদ্ধৃতি আরম্ভ, স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। পৃথিবীতে আজ আর এমন কোনো শক্তি নেই যে সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রাখতে পারে। উদ্ধৃতি শেষ। প্রশ্নের উত্তরও শেষ। একটি ছকে এই প্রশ্ন পয়েন্ট দেখানো হয়েছে। বৃত্তের মাঝে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সম্পর্কিত ধারণা। 1 নম্বর বৃত্তে অর্থনৈতিক স্বাধীনতা, 2 নম্বর বৃত্তে সামাজিক সমতা, 3 নম্বর বৃত্তে জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অসহিষ্ণুতার অবসান এবং 4 নম্বর বৃত্তে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের পথ নির্বাচন। উত্তরটি শেষ। বক্সের মধ্যে উপসংহার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা 11 বার কারারুদ্ধ করেছিল, তবু তিনি পূর্ণ স্বাধীনতার দাবি থেকে সরে আসেননি। স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ ও আত্মবলিদানের কোনো তুলনা নেই। স্বাধীনতার জন্য দেশবাসীর প্রতি তার সেই বিখ্যাত উক্তি চিরস্মরণীয় থাকবে। উদ্ধৃতি আরম্ভ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উদ্ধৃতি শেষ বক্সের মধ্যে এবং উত্তরটিও শেষ।